সালাম আলাইকুম। ওই আজাইরা পেশাল, একটু পেশাল পাড়ি যে এখন দেখা যাচ্ছে সব দেশেই ওই বিশেষ করে এশিয়ায় জেন জেডরা জেগে উঠছে। তো নেপালের পরে এবার কাশ্মীরে জেগে উঠছে। কাশ্মীরের এই একটা লাদাখের এই যে হাই অ্যালটিটিউডের যে কোল্ড ডেজার্ট তার ভিতরে গিয়ে জেন জেডরা বেশ কাজ করছে। আজকে তো ওরা ওইখানকার যে রিজিওনাল অফিস ছিল ওই বিজেপির, ওইটাকে জ্বালায় দিয়েছে। বিজেপির অফিস জ্বালানো কিন্তু খুব বিশাল একটা কাজ করেছে। অনেক সাহসের দরকার, যেখানে পুরা পুলিশ আর্মির নজর থাকে সেখানে। এখন কি করবে? এটা দেন আউটবাস্ট অফ ইয়থ। যেটাদেরকে রাস্তায় আসতে বাধ্য করেছে, এত অত্যাচার প্রত্যেকটা দিন মানে মাসের পর মাস, বছরের পর বছর গাজায়, ফিলিস্তিন, আর এই এমন কোনো দিন নেই যেদিন একটা দুটো মানুষ মারা যায় না। আজকে চারজন মারা গেছে। তো চারজন এদের কাছে খুব বেশি কিছু না, প্রত্যেক দিনই যেখানে মারা যাচ্ছে তখন চারজন, আর কি সংখ্যা কি, ইটস ভেরি স্মল। তো বরঞ্চ কোনো দিন যদি লোক না মারা যায় এসব অঞ্চলে, ফিলিস্তিনে, গাজায় অথবা এই কাশ্মীরে কোনো দিন না মারা গেলে বুঝতে হবে যে সামথিং রং। কেন আজকে পুলিশ গুলি করল না? পুলিশ, মিলিটারি আর আদার্স সিকিউরিটি ফোর্সেস দেয়ার। তো যেভাবে তারা অত্যাচার করে, বিশেষ করে ইয়ং ছেলেদের উপরে এবং নারীদের উপরে, ইন্ডিয়ান আর্মি প্রচুর অত্যাচার করতেছে। তো যাক, আমরা জেনজেডদের ভবিষ্যৎ কামনা করি, আশা করি let them to be a success like others countries. জেনজেডটা তো এরা ঘরে যাওয়ার বান্দা নয়, সব জায়গায় তারা সাকসেস হচ্ছে। তো তাদের জন্য আমরা দোয়া করি। আচ্ছা, এই কোর্ট কাছারির খবর। কোর্ট কাছারি মধ্যপ্রদেশের স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এটা বিলিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন যোগেশ্বর প্রসাদ অবস্থি। তো 1986 সালে এটা ওই একজনের কাছ থেকে 100 টাকা ঘুষ নিয়েছে, অশোক কুমার বর্মার কাছ থেকে বিল করার জন্য 100 টাকা ঘুষ নিয়েছিল। এই 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 জন্য তার নামে একটা কেস হয়। তো 1986 সালের এই ঘুষের কেসের রায় হয় যায় 2004 সালে, এবং তাকে ওই 1 বছর কারাদণ্ড দেয় আদালত। এরপরে এবং এই যে এরপর থেকে 94 সাল পর্যন্ত তো তাকে এই সাময়িক বরখাস্ত ছিল, অর্ধেক বেতন পাইতেন। তারপরে তার অনেক কষ্টেই কেটেছে, পদোন্নতি হয়নি, বাচ্চাদের লেখাপড়া ব্যাহত হয়েছে, মানসিক চাপ সহ্য না করতে পারে ওনার স্ত্রী মারা গেছেন। অবসরে যাওয়ার পরও তিনি পেনশন পাননি। এরপরে তিনি ওই সংসার চালাতে একটা স্কুলের নাইট গার্ডের কাজ করতেন। তো যাই হোক, উনি ফাইট করে গেছেন, এই গত এতদিন ধরে উনি ফাইট করে গেছেন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে। ডেট পরে যায়, লাস্টলি 39 বছর পরে উচ্চ আদালত থেকে রায় হয়েছে যে না, সে ঘুষ নেয়নি, এটা মিথ্যা কেস ছিল। যাক, আমরা জগদীশ প্রসাদের বাকি দিনগুলোর সুন্দর কাটুক। জানে ওই কোর্ট কাছারি একটা যোগ মনে পড়ছে, ইফটিজিংয়ের একটা কেসে শুনানি হচ্ছে। তো ইয়ং ম্যাজিস্ট্রেট, তো ওই ইফটিজিংয়ের যে আসামি যে, তার দিকে দেখে খুব গরম হয়ে গেছে, তাকে বলতেছে আপনাকে আমি যাবজ্জীবন দিতে ইচ্ছা করছে, আপনি বৃদ্ধ, প্রায় 90 বছরের বৃদ্ধ ভদ্রলোক, তো এইরকম আপনি 90 বছরের বৃদ্ধ হয়ে আপনি এই ইফটিজিং করেছেন, তাহলে তো আমাকে মনে হচ্ছে যে বাকি জীবন আপনাকে জেলের ভিতরে রেখে দিই।
তো ভদ্রলোক বলছেন, ইওর অনার, এটা এই এখনকার কেস না, আজ থেকে 60 বছর আগে যখন সে তরুণী ছিল আর আমি তরুণ ছিলাম, তখনকার কেস। এখন দেখেন উনি যে আপনার বাদী, সে এসছে তার ওই নাতির হাত ধরে। তো এই আইন তার এই যে নিজস্ব গতিতে চলে, তো এইভাবেই চলে আইন কানুন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে গবেষণা। গবেষণা উদ্ভাবনে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সব থেকে পিছনে, সব থেকে। পাকিস্তান, ইন্ডিয়ায় এই পর্যন্ত প্রায় প্রযুক্তিগত গবেষণায় প্রায় 50,000 ওরা ওই প্যাটেন্ট করেছে, ওদের প্রোডাক্ট প্যাটেন্ট করেছে। 5,000-এর মতো করেছে পাকিস্তান, আর আমরা করেছি এ পর্যন্ত, না বলাই ভালো সংখ্যাটা, 10 থেকে 12টি। এই হলে আমরা গবেষণায় এগিয়ে আছি। এতগুলো ইউনিভার্সিটি, কত ইউনিভার্সিটি আর জানা নাই মনে হয় কত, টোটাল প্রাইভেট এবং পাবলিক মিলে কত ইউনিভার্সিটি দেশে, এবং তারা কী করে, কী গবেষণা করে। যাই হোক, তবে একটা সুখবরও আছে। একটা সুখবর হচ্ছে এই যে আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে, ওইটা হচ্ছে LEAP 2025, যে ইয়াং রিসার্চার অফ দ্য ইয়ার অর্জন করেছেন আমাদের চট্টগ্রামের ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AKM হুমায়ুন কবির। গুড নিউজ। তার শিক্ষাক্ষেত্রে এই যে অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি তিনি পেলেন, এটা একটা বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও উদ্ভাবনের জন্য অনেকেই এটাকে ওই শিক্ষা গবেষণার অস্কার বলে থাকেন। তেমন একটা জায়গায় আমার ডক্টর হুমায়ুন কবির, কংগ্রেচুলেশন স্যার, দেভ ডান ওয়েল। এবং আপনাকে দেখে অনেকে আরও এগিয়ে আসবে, এই আশা করি আমরা। গত বছর এই সময়, মানে জুলাই বিপ্লবের পরে, বিভিন্ন স্কুল কলেজ থেকেই ওই শিক্ষকরা অপমানিত হয়ে চলে গেছে। তখন অনেকেই বলা শুরু করছে যে ছাত্ররা শিক্ষকদের মেরে বের করে দিচ্ছে। আসলে তারা কেউই শিক্ষক ছিল না, শিক্ষকের সম্মান তারা পাওয়ার যোগ্য ছিল না, সব ছিল ওই দলীয় মস্তান। তাদের মেরে বের করে দেখেন, সুশীলরা ওইটাকে করছে যে শিক্ষকদের অপমান করা হচ্ছে। শিক্ষককে কেউ কখনো অপমান করতে পারে না। যেমন এই বগুড়া সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আওরঙ্গজেব স্বপন, ওনাকে বিদায় দেন, ওনার বিদায় অনুষ্ঠান, বিদায় জানানো হবে শুনে ওরা এলাকার লোকজন জড়ো হয়েছে। কারো হাতে ফুল, কারো হাতে ফ্রুট, এটা ওটা সব কিছু, সব লোক জড়ো হয়েছে সেখানে। উনি এত পপুলার টিচার ছিলেন। তো এমন হয়েছে, হাতি আনা হয়েছে, তাকে রাজকীয় বিদায় জানানো হয়েছে। হাতিটাকে খুব সাজানো হাতি, তার পিঠে চড়ায়ে তাকে রাজার মতো করে তাকে বিদায় জানানো হয়েছে। স্থানীয় লোকজন তাকে এভাবে বিদায় জানিয়েছে। এই যে শিক্ষকরা যে মাথার মুকুট, এটা আবার ফুটিয়ে তোলা হলো না। শিক্ষকরা সবসময় সম্মানের জায়গায় আছে। ওই দলীয় মস্তান তো সম্মান পাবে না। ইউনিভার্সিটিতে সব মস্তান বসে আছে, তাদের কেন সম্মান করবে? তাদের ছেলেরা তর্ক করবেই তো, যখন দেখা যায় এটা দলীয় মস্তান। অরিজিনালি যে শিক্ষকদের শিক্ষাদান করেন শুধু, তাকে সবাই সম্মান করে। আচ্ছা, একেবারে রাজনীতি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, উনি তো পীর চরমনাই, তো উনি বলছেন যে সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতি, সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতির নির্বাচন না করলে দেশে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট ফিরে আসবে। এখন ওনার কথা শুনে আসবেন না কাঁদবেন? উনি ফ্যাসিস্ট চেনেন, যে ওই ফ্যাসিস্ট হাসিনা পিরিয়ডে প্রত্যেকটা ইলেকশনে অংশগ্রহণ করত। সে এখন বলতেছে ফ্যাসিস্ট ফিরে আসবে। ভালো, এভাবেই ওনারা থাক। একটু
এর আগে সে বারবারই একটু ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য একটু পিছে ঘুরেছে। একবার না দুইবার মনে হয় ওই চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিল, কিংবা চেয়ারম্যানে ফেল করছে, তারপরে পৌরসভায় ফেল করছে এইসব। তাই বড় নেতা উনি বলছেন যখন ফ্যাসিস্ট ফিরে আসবে, দেখা যাক। উনিকে পিয়ার চাই, ওনাকে পিয়ার দিয়ে সংসদে আনতে হবে। কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু লোকের কথা শুনলে এমনি হাসি হাসি। তারা হলো সেই শ্রেণীর লোক, যদিও আমি ব্যক্তিগতভাবে তাকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু তার কথা শুনে হাসি পায়। পীর সাহেব যাই হোক, তবে সম্মানের পাত্র, আমি তাকে সালাম জানাচ্ছি। ঢাকা মেডিকেলে দালালরা, আইসিইউতে রোগী ভাগাভাগি, দালালদের মধ্যে আবার ২-৩ ভাগ আছে। এই দালালরা কোন জায়গায় কোন দালালের রোগী ভর্তি হবে, এই নিয়ে মারামারি। এবং তাই সিন্ডিকেট, অ্যাম্বুলেন্সের ব্যবসার জন্য আবার সিন্ডিকেট। কোথায় আছি আমরা? এই দুই দালাল পক্ষের মারামারিতে, এরা মারামারি শুরু হয়েছিল ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে। তারপরে ওই করতে করতে চতুর্থ শ্রেণী কর্মচারীর ওই সমিতির কার্যালয়ে যে মারামারি শেষ হয়, এই মারামারিতে 7 জন হসপিটালে। দেখ, হসপিটাল বেশি দূরে ছিল না, কাছেই ছিল, ভর্তি করে ফেলছে। আচ্ছা, তো এইভাবে চলতেছে একটা মেডিকেল কলেজ, এবং ঢাকার সবচেয়ে বিখ্যাত মেডিকেল কলেজে চলতেছে এই সিন্ডিকেট। তো বাকিগুলোর কী অবস্থা বুঝতে পারছি। পৃথিবীর আর কোথাও কি এই সিস্টেম আছে? আমাদের ওই বর্তমানে যে উপদেষ্টারা আছেন, সবাই তো পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে আসছেন, সবাই জানেন। কেন তারা এগুলোতে হস্তক্ষেপ করেন না? সেই আমরা সেই আগের আমলে, ওই হাসিনার আমলেই থেকে যাব, না সামনে যাব, আগাবো কিছু? এই যে মাদারীপুরের জেলার শিবচর উপজেলার যে সন্ন্যাসী চরে, এখানে একটা নির্মাণ করা হয়েছিল অত্যাধুনিক ট্রমা সেন্টার, ১২ কোটি টাকা খরচ করে। এরপরে সেটা আবার ২.৫ বছর আগে উদ্বোধনও করা হয়েছে। সেখানে কোনো ডাক্তার নেই, কোনো কর্মচারী নেই, নোবডি, অনলি বিল্ডিং এবং কিছু অ্যাপার্টাস আছে নিয়ে উদ্বোধন হয়ে গেছে, কিন্তু সেখানে আর কিচ্ছু নাই। নো কর্মচারী, নো ডক্টরস, বিল্ডিং। এখন বিল্ডিংটার ভিতরে ওই মাদকাসক্তরা, ওই সব যারা অ্যাডিক্টেড পিপল এখানে বসে বসে মাদক খায়। এটা ট্রমা সেন্টার। তো এই স্বাস্থ্য উপদেষ্টা আপনার স্বাস্থ্য নিয়ে ব্যস্ত, আপনি বিদেশে যাচ্ছেন, স্বাস্থ্য এই মানুষের জন্য এইগুলো একটু দেখেন, স্বাস্থ্যগুলো দেখেন। সড়ক দুর্ঘটনা এখন রীতিমতো একটা মহামারী রূপ নিয়েছে। তো এই আহত ব্যক্তি দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করে যে ভর্তি করে একটু, তার জন্য এই ট্রমা সেন্টারটা তৈরি করা হয়েছিল, যাতে এখান থেকে কিছু সেবা দেওয়া যায়। তো এটা তো কোনো কাজে আসছে না। ১২ কোটি টাকা এভাবে লস হচ্ছে, কেউ দেখছেন না আপনারা? একটা কিশোর এবং আকবর বলে এক ভদ্রলোক, উনি একটু বয়স্ক, কালিয়াকৈরের প্রভাসচন্দ্র এলাকার একটা পোলট্রির দোকানের কর্মচারী দুজন। তো এই কিশোরটা, ওর পাশে একটা ওয়াশরুম আছে, বাথরুম আছে। কিশোর গেছিল বাথরুমে গোসল করতে। তো গোসল করে আসার সময়, মানে ওইখানে ওর কাছে মনে হয় ১৫ টাকা ছিল, কোথাও গুজে টুজে রাখছে, এই গোসল করে টাকাটা নিতে মনে নাই, সে বেরিয়ে আসছে। সে বেরিয়ে আসার পরে গোসলখানায় আবার ঢুকেন ওই আকবর। সে গোসল করে বেরিয়ে আসছে, তখন আবার ওই কিশোরের মনে হয়েছে সে টাকাটা খুঁজতে গেছে সেই বাথরুমের ভিতরে, নাই, সে পায়নি। তখন আকবরকে এসে চার্জ করছে যে আমার টাকা তুমি নিয়েছো, ১৫ টাকা চার্জ করছে যে আমার টাকা তুমি নিয়েছো, টাকা দাও। তো আকবর বলছে না, আমি নিইনি। সে ডাইরেক্ট ওই সুরা নিয়ে ঢোকাই দিয়েছে। ওইখানে স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে নিতে আকবর শেষ। মাত্র ১৫ টাকার জন্য একটা কিশোরটা কীরকম, কীভাবে এরা তৈরি হচ্ছে, এদের জীবন, এদের নিয়ে চিন্তা করার সময় আছে। এদেরকে নিয়ে ভাবা দরকার, কেন এরা এত সহিংস হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা খবর, এটা হচ্ছে কটিয়াদির এক তরুণীর স্বামী সৌদি আরব থাকেন। তো এখন ওই তরুণী নাকি ওই আরেকজন, ওর নাম হলো ওয়াহেদের সঙ্গে পরকে নাকি জড়িয়ে পড়ছে।
এই অপরাধে ওই তরুণীকে আর ওই ওয়াহেদকে এক ঘরের মধ্যে ঢুকাইয়ে দিয়ে সারা রাত বন্ধ করে রাখা হয়েছিল। রাখছে পরের দিনে আবার ওদের বের করে দুজনকে ওই ইলেকট্রিক পোলের সাথে বেঁধে পিটাইছে ওখানকার হাবিবুর রহমান এবং তার ওই দলবল মিলে। এইরকম একটা ভিডিও সামাজিক মাধ্যমে চলে আসছে। আর নির্যাতনের শিকার ওই যে তরুণী, ওই তরুণী বলছেন যে ওয়াহেদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই গ্যাং আমার বাসায় আসছিল, আমার রাত্রিবেলায় আমার ঘরে ঢুকে তারা আমার টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়, অলঙ্কার আদি নিয়ে গিয়ে ওই ওয়াহেদকে ঘরের মধ্যে ঢুকাই দেয়, দিয়ে বাড়ি থেকে তালা মেরে রাখে। দেখি এটা ইস্যু তৈরি করে এবং দুজনকে বেঁধে রেখে পিটাইছে দিনের বেলা, রাত্রে তো রাখছি একসাথে আটক করে। তো এই যে আইন হাতে তুলে নেওয়া, এগুলোকে কী বলবেন? বরিশালে একটা ঘটনা ঘটে গেল। বরিশালে যে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, উনি সদস্য সচিব মারজুক আবদুল্লাহ, অবশ্য তাকে বহিষ্কার করছে এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে বহিষ্কার করছে। তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কিছু ঘটনা ঘটছিল। দেখি এটা সে যে একদম চাঁদাবাজ, ইটস ট্রু, তা নাহলে তাকে তার দল বহিষ্কার করতো না। তো যাই বহিষ্কার করছে, তাই বলে তাকে মারতে হবে, তাকে গণপিটুনি, চাঁদা নাই, এজন্য তাকে গণপিটুনি নিতে থাকে হসপিটালে। তো এই যে মানুষের আইন নিজের হাতে, এবং কয়েকটা ভিডিও সামনে ঘুরতেছে, ওই যে চুল দাড়ি কেটে দেওয়া, এনারা মানুষকে নোংরামির থেকে ভালো করতে চায়। বাবা, মানুষের চুল দাড়ি কাটি না দিয়ে ওই শহরের মধ্যে যেখানে আবর্জনাগুলো পড়ে আছে ওগুলা পরিষ্কার করো, এর থেকে ভালো কাজ হবে। ওইদিকে তো যাও না তোমরা চুল দাড়ি কাটিয়ে দিয়ে একটা টি শার্ট, একটা হাতে একটা খাবারের প্যাকেট দিয়ে ওই ভিডিও করে ছাড়িয়ে দিচ্ছ। কত মহান কাজ করেছো তোমরা। এই মহান কাজ বাদ দাও। এটা তোমাদের আইন কেউ হাতে তুলে নিতে পারে না। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করে ভিডিও এইভাবে ছড়ায় গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে না এগুলো। একেবারে এটা অন্যরকম খবর। চীনের এক নারী উদ্যোক্তা, ওনার নাম হচ্ছে ঝু। তো তার অধীনস্থ এক তরুণ তার প্রেমে পড়ে যায়। তার নাম হচ্ছে হের প্রেমে পড়ে যায় সেই মালিক, তরুণী মালিক ঝু। এতই গভীর প্রেম যে সে হেকে $4,20,000 US দেন, তুই টাকা দিলাম, তুই তোর বউকে ছাড়ে দে। তো সে টাকা নিয়ে তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে, দিয়ে ওই মালিকের সাথে থাকে। তো দুইজন একসাথে থাকতে থাকতে মালিক ওই ঝু বুঝতে পারলো যে এই ছেলে আমাকে ফাঁকি দিচ্ছে, তো আমার প্রেমে পড়েনি। 1 বছর কেটে গেছে, বুঝতে পারছে যে আমার সাথে তার প্রেম না, সে উপরে শুধু আমার সাথে থাকে। তো সে ওই বললো যে না, তোমার মতো যাও, আমার টাকা ফেরত দাও। $4,20,000 তাকে এখন ফেরত দিতে হবে। সে ফেরত দিতে রাজি না, সেরকম আদালতে কেস হয়েছে। দেখা যাক। চীনের আর একটা ঘটনা, এটা হলো চীনের হেনান প্রদেশের বাসিন্দা লি ভদ্রলোক। স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে তার কন্যা সন্তানকে নিয়ে সে মানুষ করতেছে 7 বছর ধরে। সে অত্যাধিক ভালোবাসে মেয়েটাকে, অত্যাধিক ভালোবাসে। তো হঠাৎ করে এই লির অসুখ হয়ে গেছে, পাকস্থলী ক্যান্সার, সে তো মারা যাবে এখন। তো মেয়ের ভবিষ্যৎ নিয়ে সে খুবই চিন্তিত। তো তার স্ত্রী, পুরাতন যে ডিভোর্সি, ওর সাথে যোগাযোগ করলে স্ত্রীর নাম হলো ওয়াং বলে যে না, এই মেয়েকে আমি নেব না, মেয়ের কোনো আমি দায়িত্ব আমার নাই। এরপরে ওর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং সব জায়গার থেকে তাকে ব্লক করে দেয়। তো তখন এই লিয়ের সন্দেহ হয় যে কী ব্যাপার, এইরকম করলো কেন। তো প্যাটার্নিটি চেক করতে যায়। প্যাটার্নিটি চেক করতে যায়, দেখে যে ইজ নট হার বায়োলজিক্যাল ফাদার। তো কেসটা কি, তো ওই স্ত্রী যে ওয়াংয়ের পরিবারের সাথে যোগাযোগ করে, তো স্ত্রী ওয়াংয়ের মা যে, মানে এই বাচ্চা মেয়েটার নানি, সে বলতেছে যে ও যদি গর্ভবতী, তুমি যখন তাকে বিয়ে করো তখন যদি সে গর্ভবতী না হতো
তাহলে তোমার মতো ওর থেকে 20 বছরের বড় তোমার সাথে কেন বিয়ে বিয়ে করবে? ওয়াং, তুমি বুঝতে পারোনি তখন? তো তারপরে এই মেয়েটাকে ওরা তাই ওই ইয়েতে রেখে আসছে, থানায়। এখন ওই বাবাও যায় না, মাও যায় না থানায়, এখন মেয়েটা মানুষ হচ্ছে। অনেক সময় অনেক ঘটনা ঘটে এরকম। একটা ঘটনায় যে নর্থ ল্যানআর্কশায়ারের ঘটনা, একটা ছেলে বাচ্চা ছোট, এ রিয়ার অসুখ, এটাকে নাকি বলা হয় অটিজম পাইকা। মানে পাইকা মানে একটা বিরল রোগ। খাবার জিনিসে আসক্ত হয় সে, সামনে যা পায় তা খায়। তো সে নাকি ঘরের দেওয়াল টোয়াল ভেঙে ভেঙে খাচ্ছে। খেতে খেতে এমন হয়ে গেছে যে ভিতরে যে কনসিল ইলেকট্রিক তার এগুলো বেড়ে গেছে, সে ওই দেওয়াল খাচ্ছে। এর মা ওই লি মার্ফি এই সমাজ আবার বিশেষজ্ঞদের কাছে সাহায্যের আবেদন করছে, দেখা যাক একে ফিরে আসে। বাচ্চা ছেলে, বয়স হলো 8 বছর। একই ঘটনা আরেকটা ঘটে গেছে উত্তরপ্রদেশের এই বাসিন্দা শচীন, মাদকাসক্ত ছিল, তাকে পাঠানো হয়েছিল ওই নিরাময় কেন্দ্রে। তো নিরাময় কেন্দ্রে নাকি ওই ঠিক মতো খাওয়া টাওয়া দেয় না, বাড়ির থেকে খাবার গেলে সেগুলো তার কাছে পৌঁছে না। তো হঠাৎ করে তার পেটে খুব ব্যথা হচ্ছে, ব্যথা হলে তাকে হসপিটাল নিয়ে অস্ত্রোপচার করে। যে অস্ত্রোপচার করবার দেখে যে তার পেটের ভেতরে 29টি স্টিলের চামচ, 19টা টুথব্রাশ এবং 2টা পেন। তাকে জিজ্ঞেস করা হলো যে এগুলো কী করতে? তো বললো যে আমার যখন খিদে লাগতো, ক্ষুধার জ্বালায় আমি এগুলো চাপে চাপে খেতাম, অনেক সময় ভেঙে টুকরা করে খেতাম। হ্যাঁ, তো মানুষ কখন যে কী করে। এই যে খাওয়া নিয়ে একটা জোক মনে পড়ে। এটা হচ্ছে এক ভদ্রলোক রেস্টুরেন্টে খাইতে গেছে, খুব পরিচিতভাবে খাইছে, দামি দামি খাবার অর্ডার দিয়েছে, দিয়ে খাইছে। খুব সুন্দর করে একটা করতে করতে বেয়ার আব্বা যখন বিল নিয়ে গেছে, তো বেয়ারকে বলছে যে আমি তোমার ম্যানেজার সাহেবের সাথে একটু দেখা করবো, ওনার সাথে কথা বলবো। তো স্যার ম্যানেজারকে বলছে, গেছে ম্যানেজারের কাছে। ম্যানেজারের কাছে বলছে যে ম্যানেজার সাহেব আমাকে আপনি চিনতে পারছেন? তো বলছে যে না, আপনি কে? তো বলছে যে গত বছর আমি আপনার এখানে খেয়েছিলাম, খেয়ে আমার কাছে টাকা ছিল, আমি বিল দিতে পারিনি, যার জন্য আপনি ওই বেয়ারাদের ডেকে নিয়ে আমাকে মেরে বের করে দিয়েছিলেন। তো ম্যানেজার বলছে সরি, আমরা খুবই দুঃখিত এই ঘটনার জন্য, এটা করে আমাদের উচিত হয়নি। তো লোক বলছে না, সরি বলার কোনো দরকার নেই, তাদের আবার ডাকেন আজকে। কেন? বলে আমার কাছে আসার কোনো পয়সা নেই। তো যাই, আজকের মতো শেষ করি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।